হ্যাঁ, আমরা আজ একটা নতুন অভিজ্ঞতাই হলো। একরকম আমরা জানতাম যে এই য- আমরা নতুন অভিজ্ঞতা হলো আজ। আমরা এমনি জানি, সবাই জানি আমরা যে যন্ত্রর হাতে তো আমরা এক ধরনের পুতুলি, প্রায় কিছু করার থাকে না, আমাদের কেবল অনুসরণ করতে হয়। যন্ত্র অনেক সুবিধা দেয়, তারপর অসুবিধা হলে আর কিছু করার থাকে না। তো আজকে এরকম হলো, 8 ঘন্টার বেশি হয়ে গেছে, আমরা কিছুতেই ঢুকতে পারছি না। নানা ভাবে চেষ্টা করে এখন একরকম ঢুকলাম। এবং আমরা নানা রকম মজাও করছিলাম যে সুকান্ত নিয়ে অনুষ্ঠান, আমরা 60-এর দশক হলে হয়তো বলতাম যে সিআইএ এর কীর্তি না তো। কিন্তু এখন তো আমরা জানি যে সিআইএ কেজিবি 60-এর দশকে বিশ্বজোড়া সাংঘাতিক ঘটনা। কে যে কাকে কি করে সবাই সবার নখদর্পণে, এবং কোথাও সেলফ সেন্সর, আমরা জানি যে কি কঠিন একটা বাস্তব। সেইখানে মানে চুপ করে থাকা ছাড়া কোনো সহজ আশা আর করা যায় না। তো বোধহয় আমরা শুরু করতে পারছি এরকম মনে হচ্ছে। তাহলে কি আমরা শুরু করতে পারি? শুরু করবো নাকি? জি। শান্ত, শুরু করব? জি হ্যাঁ, দাদা। তাহলে আমরা যেভাবে আমাদের শুরু করা, তাহলে শুদ্ধই শুরু করো, না ব্যানার শুদ্ধই শুরু করো। হ্যাঁ, দাদা ব্যানার থেকে ব্যানারটা শুরু আমার করো। কাছে, হ্যাঁ, ব্যানার ছাড়ে যেতে হবে দাদা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা শুরু করি, অনেক দেরি নিশ্চয়ই। সবার সবার আমাদের যা জানা আছে, আমাদের কারো কিছু করার নেই, কারো হাতে কিছু নেই। আমরা মঞ্চ হলে খুব গলা মোটা করে বলতে পারতাম, এই যান্ত্রিক গোলযোগের জন্য আমরা এগুলো বলতে পারতাম, সেগুলো বলা টলার কোনো মানে নেই। কাজে এখন যে ঢোকা গেছে, শুরু করা যাক, কাজে শুরু করা যাক। আমরা একদম শুরু করি, দেখি কোথায় যাওয়া যায়। হ্যাঁ, শুরু করো অলি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মে দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন, অবাকই দ্রুত ক্রোধ জমে দিন দিন। অবাক পৃথিবী, অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই কো কারো। অবাক পৃথিবী, অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। হিসেবেরও খাতা যখনই নিয়েছি হাতে, দেখেছি লিখিত রক্ত খরচ তাতে। এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম, এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম। অবাক পৃথিবী, সেলাম তোমাকে সেলাম। অবাক পৃথিবী, সেলাম তোমাকে সেলাম। মানে এটা তো, গানটা সবার চেনা কথাগুলো, কিন্তু এই সুর শুনে নিশ্চয়ই অনেকে বিরক্ত হবেন যে এটা কি ধরনের প্যারোডি, এরকম একটা সিরিয়াস গান যেটা গোটা পাকিস্তান আমল জুড়ে মুক্তিযুদ্ধে এটা আমরা কি উদ্দীপ্ত হয়েছি। এই অবাক পৃথিবী, হিমালয় থেকে সুন্দরবন, এই মানে এরকম যে এই গানগুলো আমাদের, আমরা গোটা 60-এর দশক ধরে তো তৈরি করেছে এই গান, কবিতা, নাটক। মানে এইটা তো আমরা জানি যে মানে মনের জমিন তৈরি করতে হয় রাজনৈতিক ঘটনার জন্য। কাজে মুক্তিযুদ্ধ সম্ভব করবার জন্য এই মনের জমিন তৈরি করবার প্রক্রিয়া সে 52 থেকেই তো শুরু হয়েছে, নানা ভাবে নানা কিছু দিয়ে। তো তারই একটা সুকান্তের এই কবিতাগুলো, তার গান, এইভাবে অরিজিৎ রায় সুর দিয়েছে, আমরা কিরকম করে করতাম। কিন্তু আমাদের এই গানটার সুরটা শুনে মনে হলো যে এই সুরটা কি আমরা এখন গাইতে পারি? সেই গাওয়াটাই কি একটা ক্যারিকেচার হয়ে যায় না, কমিক হয়ে যায় না? যে সেই এটা তো নেই, আমাদের সেই আবেগটা নেই, দেশের সেই বাস্তবতা কোথাও নেই। কোথাও এটা একটা ভাঙা রেকর্ড হবে। এবং তখন আমাদের অনেক কথা মনে পড়লো, যে গোটা 50-60 থেকে আরম্ভ করে যেভাবে জমি তৈরি করেছে সংস্কৃতি, শিল্প, এই নানা রকম ক্রিয়াকলাপ দিয়ে, নানা রকম গান, কবিতা, নাটক দিয়ে, কথা দিয়ে, সেগুলো ক্রমে ক্রমে বুঝে বুঝে মানুষের মন, বাস্তব পরিস্থিতি সেই মতো করে প্রায় কাজে লাগানো হয়েছে। যুদ্ধে যেমন অস্ত্রপাতি সানায়, আয়ুধ যেভাবে
করে 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 নানা রকম কতগুলো আমরা পেয়েছি এবং সেইভাবে সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধ। কিন্তু সেই যে ঘটনাটা মনের জমিন তৈরি করবার আমাদের যত সাংস্কৃতিক আয়োজন যা দিয়ে আমরা পেরেছি, আমরা স্বাধীনতার পরে আমাদের মনে হলো যে আমাদের সব পেয়ে গেছি, আমরা এগুলো বাজাবো আর গাইবো আর সাথে সাথে দেশ নতুন দেশ সমাজ হয়ে যাবে। সেইটা তো বিরাট ভুল হয়েছে না, পুনরাবৃত্তি ওই জিনিসটার ভাঙা রেকর্ড হয়ে গেছে। ষাটের দশকের সেই তীক্ষ্ণ আয়ুধ, স্বাধীনতার পরে যে বাস্তবতা মনের যে বাস্তব, তখন তো আবার নতুন করে শুরু করবার ছিল সেই জটিলতার মুখোমুখি হওয়া। তখনকার মনের জমিনকে কিভাবে আমরা কোন সুর দিয়ে কোন কথা দিয়ে কবিতা গান দিয়ে করতে পারি, সেইটা আমরা কিন্তু করিনি, কারণ আমাদের হাতে সব আমরা তৈরি জিনিস পেয়ে গেছি। আমরা কেবল রেকর্ড বাজাবো আর নতুন দেশ সমাজ হয়ে যাবে, এরকম ভীষণ ছেলে মানুষের আরামে ছিলাম আর কি। সেই বাস্তবে কিন্তু এই সমস্ত সেরা জিনিসগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে, এগুলো তামাদি হয়ে গেছে, এটা আমার কোথাও লাগে না, কারো লাগে না, কারণ পরিস্থিতি ভিন্ন, এই পরিস্থিতিতে এই সুর এই কথা আর চলবে না। এই সময়কার যা চলবে সেটা আমরা করতে পারিনি, সেই চেষ্টাটা করিনি। তো এই যে বিস্মৃত সুকান্ত, তার লাক্সই তার যে লক্ষ্যভেদী বাচন, সেই সুকান্ত সেইভাবে বিস্মৃত হয়েছেন। সুকান্তের কথা কবিতা, সেই আশা সেই আবেগ, সেই অসাম্যের বিরুদ্ধে অন্যায্যের বিরুদ্ধে, সেই মজুদ্দার মালিকের বিরুদ্ধে, কিন্তু সেইটা কি বাস্তবতা কি চলে গেছে আজকে কি অনেক অন্যরকম হয়ে গেছে, এরকম বাস্তবতা নেই তা তো নয়। আরো জটিল আরো কঠিন আরো কুটিল তখন এই গানগুলো যেন সরল। তখন বুঝি যে কেবল এগুলো দিয়ে হবে না, বা এই কবিতা আর আর ওইভাবে কাজ করছে না, বা এত পরিস্থিতি জটিল জটিলতর হয়েছে, তখন আমরা সেই বার করতে পারিনি এই গান কবিতা এই সাংস্কৃতিক শিল্পের আয়ুধগুলো আমরা নতুন করে আবার রিনিউ করতে পারিনি, আমরা নতুন করে এটা সুরে বাঁচতে পারিনি। সেই দায়টা স্বাধীনতার পর আমরা করেছিলাম বলে আমরা একে একে সব হারিয়েছি। শুধু সুকান্ত নয়, রবীন্দ্রনাথ নজরুল তাদেরকে আমি হারাইনি, সেই গান সেই কথা সেগুলোকে তেমন লাগে লাগে না সেইভাবে একঘেয়ে রেকর্ডের মতো করলে তো হবে না, নতুন বাস্তবতায় তার নতুন ব্যবহার চাই, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সেই সবটা আমরা তার ফলে সুকান্ত বিস্মৃত। কিন্তু সেই কথাগুলো আজকে কি আমাদের যেই রকম আমাদের যে আমরা মুখ থুবড়ে পড়েছি, সেইখানে কি সুকান্তের শুদ্ধ আবেগ আবার কি কোথাও আমাদের লাগবে না? কোথাও কি আমাদের ফিরে পেতে হবে না এই যা কিছু হারিয়েছি খুঁয়েছি? এবং তাই দিয়ে আবার নতুন করে সমস্ত যদি আমাদের বাঁচতে হয়, যদি আমাদের এই মরার মতো বাঁচা না হয় মুখ থুবড়ে এত আশাহীন, কবি যেমন বলেন যে আশা নেই অথবা তা এতই কম যে কোনো নিরাশা নেই, চৈতন্যে মরক, এই যে দশা। এবং যেখানে আমরা আমাদের আরেক কবি বলছেন যে আমাদের স্বপ্নের কোনো বাস্তব ছিল না, তাই বাস্তবে নেই কোনো স্বপ্ন। এই বাস্তবতার মুখোমুখি হয়ে আমাদের তো আবার একটু একটু করে করতে হবে সেই কাজে, যেন সেই শুদ্ধতর এক কিশোর কবি, যিনি এদেশের বুকে 18 আসুক নেমে চেয়েছিল এবং সেটা এসছিল বলেই তো মুক্তিযুদ্ধ না, আবার তো সেটা কোথাও ফিরে পেতে হবে এই জীবনবৃত্ত, এবং জীবন কাঠিয়ে আমরা তো তারই সন্ধান করছি। কাজে আমরা অনেক কঠিন কথা বলে ফেললাম আজকে বিপদে পড়ে। তো দেখা যাক, আমরা শুরুতে সুকান্তের কিছু লেখা, এই লেখাটা বোধহয় আমরা কেউ জানবো না, সেই লেখাগুলো অদ্ভুত আর কি, যে এটা একেবারে এখনকার কথা, বড় কবিরা এরকম করেন নাকি, তাদের লেখা নানা সময় নানা অর্থ পায়। তা সুকান্ত কেবল কিশোর কবি ছিলেন না, কেবল সরল আবেগের নয়, তাহলে এটা আজও এরকম লাগছে, সেটা দিয়ে আমরা শুরু করছি সুকান্তের লেখাগুলো, দেখুন এটা আমাদের কোথাও কাজে লাগে কিনা, আবার মক্ষ করে দেখতে হবে। ঠিক আছে, শুরু হোক তাহলে। পৃথিবীময় যে সংক্রামক রোগে আজকে সকলে ভুগছে একযোগে, এখানে খানেক তারই পূর্বাভাস পাচ্ছি এখন, বইছে পূব বাতাস। উপায় নেই যে সামলে ধরবো হাল, হিংস্র বাতাসে ছিঁড়লো আজকে পাল। গোপনে আগুন বাড়ছে ধান খেতে, বিদেশি খবরে রাখছি কান পেতে। সব হয় এদেশে, কাটছে রাত্রি দিন, লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন। আজকে তোমার প্রতি করেছি যে অন্যায়,
তাই তো ডুবছে দেশ মৃত্যুর বন্যায়। বলো তবে দয়া করে কিসে পাবো উদ্ধার, ঘুচবে কিসের ফলে মৃত্যুর হাহাকার, ঘুচবে কিসের ফলে মৃত্যুর হাহাকার। হে মহাজীবন, হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঢলসানো রুটি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ভাঙা কুড়ে ঘরে থাকি, ভাঙা কুড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে। সে প্রাসাদ জানায়, আমি তাই চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি এই অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে, অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্ধত এক বুনিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের ধারে অশ্বত্থ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। ছোট ছোট চারা গাছ, রসহীন খাদ্যহীন কার্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরূহ, শিকড়ে শিকড়ে আনে অবাধ্য ফাটল উদ্ধত প্রাচীন সেই বুনিয়াদি প্রাসাদের দেহে।
ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দোলে, কান পেতে শুনে প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি দেখি, যত অশ্বত্থ চারায় গোপনে বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকড়ে শিকড়ে। মনে হয় এই সব অশ্বত্থ শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম। ওরা তাই ওরা তাই বিদ্রোহের দূত। অলি, হ্যাঁ, হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। আমরা ঘর ছেড়ে এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতে স্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে হয়তো একদিন আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, কিন্তু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই চমকে উঠেছিলাম একই বাক্সে। চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না, আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই, শেষবারের মতো। সিগারেট, আমরা সিগারেট। তোমরা আমাদের বাঁচতে দাও না কেন? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে? কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু? মানবতার কোন দোহাই তোমরা পারবে? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে, তাই কি তোমরা আমাদের শোষণ করো? বিলাসের সামগ্রী হিসেবে ফেলো পুড়িয়ে। তোমাদের শোষণের টানে আমরা ছাই হই, তোমরা নিবিড় হও আরামের উত্তাপে।
তোমাদের আরাম আমাদের মৃত্যু। এমনি করে চলবে আর কতকাল? আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকবো আয়ু হরণকারী তিল তিল অপঘাতকে? দিন আর রাত্রি, রাত্রি আর দিন তোমরা আমাদের শোষণ করছো সর্বক্ষণ সর্বক্ষণ। আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই, নেই কোনো অল্প মাত্রার ছুটি। তাই আর নয়, আর আমরা বন্দি থাকবো না, আর আমরা বন্দি থাকবো না কৌটোয় আর প্যাকেটে, আঙুলে আর পকেটে। সোনা বাঁধানো কেসে আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ। আমরা বেরিয়ে পড়বো সবাই একজোটে একত্রে। তারপর তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিটকে পড়বো তোমাদের হাত থেকে, বিছানায় অথবা কাপড়ে। নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়ি শুদ্ধ পুড়িয়ে মারবো তোমাদের, পুড়িয়ে মারবো যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছো এত কাল। সিঁড়ি, আমরা সিঁড়ি। তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন প্রতিদিন। তোমরাও তা জানো, তোমরাও তা জানো। তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের অত্যাচারী গর্ভোদ্ধত পদধ্বনি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের বুকে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। সিঁড়ি, আমরা সিঁড়ি। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারা দস্যু প্রবৃত্তি, তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে। গম্বুজ শিখরে বাস করতে এই চিল নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে। হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে, অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত, আজ আর কেউ নেই ছো মারার। ওরই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারা আজ এগিয়ে গেল নির্ভয়, নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করে এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেলো প্রচন্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল।
একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। বরেন বাবু, বরেন বাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক। পড়েন তিনি দিন রাত্রি গল্প এবং নাটক, কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভ, ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে বিজ্ঞান। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ। এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। সব সময় পড়েন তিনি, সকাল থেকে সন্ধে। ছুটির দিনে পড়েন তিনি, পড়েন পূজার বন্ধে। মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তথ্য। এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ। হঠাৎ হঠাৎ ঝুঁকে রান্নাঘরে বলেন, এসব কিরে কিরে? ভাইজি গীতা হেসে বলে, এসব কালো জিরে। বরেন বাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা, তিলও কালো জিরেও কালো, পেয়েছিস কি গাধা? রান্না করার সময় কেবল 20,000 লঙ্কা, হনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি? পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি? পথ চলতে ভেবে এসব ভিজে উঠেন ঘামে। মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে। বরেন বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে বিজ্ঞান। ধন্যপতি পাল তিনি জমিদার মস্ত, ধন্যপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার ওপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয় বাইরে সে পাই তার, কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার। এটা খান সেটা খান সব লাগে বিত খুঁটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার সব লাগে তিক্ত, খাওয়া শেষে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো চাই, আরো চাই, আরো বেশি টাকা চাই। আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। ভয়ে সব জড়ো সড়ো, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই কিসে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক। তারপর বললেন বলা ভারে শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও।
ভেজাল 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 রে ভাই, ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়, ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, कौन छोड़ेगा ভেজাল भैया, ভেজাল से है फायदा, ভেজাল পোশাক ভেজাল খাবার, ভেজাল লোকের ভাবনা, ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্ব এই পাটনা থেকে পাবনা, ভেজাল কথা বাংলাতে, ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দেওয়া সত্যি কথা, ভেজাল দেওয়া সত্যি কথা, লোকেরা আজ বলছে, খাঁটি জিনিস খাঁটি জিনিস, এই কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে, কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটাতেও ভেজাল দিলে ক্ষতি নেই, ভেজাল দিলে ক্ষতি নেই। দেখো এই মোটা লোকটাকে দেখো, অভাব জানে না লোকটা, যা কিছু পায় সে আঁকড়িয়ে ধরে, লোভে জ্বলে তার চোখটা, মাথা উঁচু তার প্রাসাদের শাড়ি, পাথরে তৈরি সপ্তা, মাথা উঁচু তার আকাশ ছুঁয়েছে, সে দেখে না উঁচুতে, কত জমির যে মালিক লোকটা, জমির যে মালিক লোকটা, বুঝবে না তুমি কিছুতে। দেখো চিমনিরা কি ধোয়া ছাড়ছে কলিয়ার কারখানাতে, মেশিনের কপি কলের শব্দ শোনো সবাইকে জানাতে। মজুরেরা দ্রুত খেটেই চলেছে, খেটে খেটে হলো হন্যে, ধন দৌলত বাড়িয়ে তুলছে মোটা প্রগতির জন্যে। দেখো একজন মজুরকে দেখো, ধুকে ধুকে দিন কাটছে, সেনা গোলামের মতোই খাটেনি তাই হাড় ভাঙা খাটছে, ভাঙা ঘর তার, নিচু ও আঁধার, স্যাঁতস্যাঁতে আর ভিজে তার, এর সঙ্গে কি তুলনা করবে প্রাসাদ বিশ্ববিজেতার? কুড়ে ঘরের মা সারাদিন খাটে, কাজ করে সারা বেলায়, পরের বাড়িতে ধোয়া মোছা কাজ, বাকিটা পোষায় সেলাইয়ে, তবুও ভাড়ার শূন্যই থাকে, থাকে বারন্ত ঘরে চাল, বাচ্চা ছেলেরা উপবাস করে এমনি করেই খেতে কাল। বাবু যত তারা মজুরকে তাড়া করে চোখে চোখে রাখে, ঘট ঘট করে মজুরকে ধরে দোকানে যাওয়ার ফাঁকে, খাওয়ার সময় ধোপা দিলে তারা ছুটে আসে পালে পাল, খায় শুধু কর করে ভাত আর হয়তো একটু ডাল। কম মজুরির দিন ঘুরে এলে খাদ্য কিনতে গিয়ে দেখে এ টাকায় কিছুই হয় না, বসে গালে হাত দিয়ে। সীমান্তে সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ
আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না। তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। এখানে এখানে বৃষ্টি মুখর নদীর গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি, তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশার অহংকারী। নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বট তলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত।
দুর্ভিক্ষের আঁচড় জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ায় অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকালে ঘোষিত পাখির গানে কামার কুমোর তাতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানার বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘুমটা খুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, সঁপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। এদেশের বুকে 18 আসুক নেমে। আমার প্রার্থনা শোনো, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক, ভাষা চাই আমরা নির্বাদ, পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চোখে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় তৃপ্ত কণ্ঠ, ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত। যন্ত্রণায় রুদ্ধ বাক, যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত, আর লোভের বিরুদ্ধে খরধার। ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা। তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি। দামামা ওই বাজে, দিন বদলের পালা এলো ঝোড়ো যুগের মাঝে। এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর,
বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে, গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক। আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ। হে মহামানব, হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কো পার, মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। মিউট। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছ সংসার সিন্ধু কোন মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজ বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গোনো, তারা মুদ্রা গোনে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে, হাত ছানি দিয়ে কাছে ডাকে। কুজ্ঝটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘর, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার? এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানায় আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র। লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর, মৃত্যুর ফাঁদ পাতে পর পর। মেলো চোখ আজ, ভাঙো সে ফাঁদ, আঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন ও মরণ কাঠি,
তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে, শোনো তা কি এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোদের এবার। তারপর তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুজবে কপাল তার। মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। মালিক মজুদ্দার ওরা মানুষ ছিল কি? জবাব মেলে না তা। হাজার বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, তা যদি না হয়, মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। এ বঙ্গদেশ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই বাংলাদেশে আজকে তোমার নেই কোঠায়। বাংলাদেশে আজকে তোমার নেই কোঠায়। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জল ও মাটিতে ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে, ভাঙনের বেগ আসে। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। একরকম শেষ করা গেল, তবু যে ভয় পাওয়া গেছিল। তাই কি মনে হলো শুনে, এই কথাগুলো কি কোনো মানে নেই? এগুলো কি অপ্রাসঙ্গিক আমরা যেটা করে রেখেছিলাম? তো এইটা একটা মুশকিল বোধহয় আমাদের আছে আজকে, মানে আমরা আমরা যাদের ওরা বলতাম, আমরা নিজেরাও তো আজ ওরা হয়ে গেছি। তো সুকান্তের এগুলো তো বোধহয় আমাদেরও গায়ে লাগে কোথাও।
এবং এই শেষ কবিতাতে যে বলছে যে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে খুঁজবে, কপালে ঘাম মুছবে যে মানুষ আর মজুদদারের মধ্যে মিল খুঁজে পাওয়া ভার। তো আমাদের এই যে হাজার হাজার কোটি কোটির সাথে মিল পাওয়া যাবে মানুষের, এই একটা খুব মুশকিলের ঘটনা তো আছেই না। তারপর বলছে যে দেশদ্রোহ, তুমি যদি তা না করো তাহলে তুমি দেশদ্রোহীর পতাকা দাও। আমরা কি বইছি দেশদ্রোহীর পতাকা অনেকেই জেনে না জেনে? তো এইগুলো খুব মুশকিল না, আমাদের গায়ে এসে লাগে। এবং আমরা আরাম ছিল খুব, সে আরামটা নষ্ট হয়ে যায় কোথাও। এবং আমরা স্বাধীনতার পরে এই যে মুশকিল করেছি, আমাদের ওই পাই ধন কি বলে যেন, ওই মানে আগেরই ভাঙিয়ে খাওয়া, কবে ঘি খেয়েছে ঢেকুর আজ উঠেছে বলে সেইগুলো ভাঙায় ভাঙায় খাওয়া, এগুলো চলে না। রোজ রোজ তোমাকে অর্জন করতে হবে। তো একবার হয়তো এরশাদ বিরুদ্ধে আন্দোলনের সময় এই কবিতাগুলোর একটা মানে হয়েছিল, গানগুলো। তারপর তো আবার এ হলো, এবং শেষ বোধ হয় গণজাগরণ মঞ্চে একটা উদ্ভাসন হয়েছিল, মানে একটা খুলেছিল, একটা কোথাও ভেতর থেকে জাগরণ হচ্ছিল, নানা পথে সাংস্কৃতিক সব ক্রিয়াকাণ্ড ঘটছিল, দলে দলে ভাগ হয়ে নানা রকম। সেটা একটা বিরাট সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনাটা হয়ে গেল, মানে নিভে গেল, বা কোথাও নিভিয়ে দেওয়া হলো। সব তো হয় না, ক্ষমতার কত সেখানে আমরা কি করব? আমরা তো বেশ এখন সুখী, এখন খুশি, আমরা শিল্প সংস্কৃতির কাজ করে। আমরা বলি অত রাজনীতি না, আমরা শিল্প করব, মানে শিল্প যেন একটা অন্য রকম জিনিস। এই রাজনীতিতে দিয়ে এগুলো আগে পুরনো জিনিস, আমরা এখন শিল্প করব। শিল্প মানে কি? তো আমরা জবাব দিতে বোধহয় পারবো না ঠিক। সুতরাং মিষ্টি মিষ্টি কথা যে শুরুতে বলছে যে প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, এখন কি স্নিগ্ধতা করবো? কবিতা তোমায় ছুটি দিলাম, নতুন বাস্তবতা, নতুন কবিতা চাই, নতুনে চাই। রবীন্দ্রনাথকে একভাবে আহ্বান করছে, নতুন রবীন্দ্রনাথ আসুক, 18 বছর আসুক। এইরকম সমস্ত কত রকম লিখেছেন, এমন না তো একরকম স্লোগান লিখেছেন, কেবলই একটা বুলি কপচিয়েছেন পড়ে, মানে বই পড়ে, তা তো নয়। যেমন সাধারণত করা হয়ে থাকে, বিপ্লবী কবিরা করেন, তা তো নয়। কত সাধারণ বিষয়টা নিয়ে কিভাবে করেছেন। একটা কিশোর কবি তো 21 বছর বয়সে মারা গেছেন, কিরকম একটা ছিল না, মানে সততা এবং শুদ্ধতা, কিরকম আমাদের সম্পদ ছিল একটা, সেইটাও আমাদের কাছে অকেজ। মানে আমরা এমনই হতভাগ্য, এমন সমস্তটা খুইয়ে বসে আছি। কিন্তু বোধহয় ভাবতে হবে, মানে কোনোদিন, এখনই হয়তো না, তো কোথাও নিশ্চয়ই ওগুলোর কোনো মানে তখন হবে, তখন এবং এগুলোর খরচ পড়বে, এগুলো হারামনি এগুলো দিয়ে আমরা আবার নতুন করে আয়ুধ করব বাঁচবার জন্য, নিজেদের বাঁচবার এবং অন্যদের বাঁচাবার জন্য। এবং এই যে একলা ভয়ে, এই করোনা কালে ভয়ে যে কুঁকড়ে আছি, এর থেকেও তো বাঁচতে হবে, আত্মরক্ষা করতে হবে, এটার শক্তি পেতে হবে। তারপর করোনার আগের থেকেও যে সর্বনাশা, প্রত্যেক মানুষ আলাদা, কোনো আশা নেই, কেউ কারো নয়, কারো দিকে তাকাচ্ছে না, সেইখানে আবার নতুন করে সব সংগ্রহ করতে হবে, যাকে বলে না আয়ুধ। সমৃদ্ধে সমস্ত অস্ত্রপাতি জমা আছে, সেগুলো নামাতে হবে, নামিয়ে আবার সব ভাগপোষ করতে হবে, আবার একটু নতুন করে নিজেদের করতে হবে, না আমাদের নিজেদের বদলাতে হবে। নিজেরা ওই রক্তকরবী নাটকে যেমন বলছিল যে আমাকে আমার বিরুদ্ধে লড়তে হবে, তো আমাদের প্রায় আমাদের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে কোথাও দাঁড়াতে হবে। সেটা পারবো তো? অন্যকে শত্রু বলা খুব কঠিন। এক আঙুল দিয়ে আমি দেখাতে পারি অমুক, একটা আঙুল দেখালাম, সে খুব শত্রু, কিন্তু 3টে আঙুল কিন্তু আমার দিকে এলো না। এবং আমরা খুব অভিযোগ করতে পারি, অন্যের দায় দিতে পারি, কিন্তু নিজের ঘাড়ে এসে যখন পড়ে তখন খুব মুশকিল। আর সহজ স্লোগানের দিন নয়, আমাদের বাঁচতে হলে কঠিন কঠিন সমস্ত কিছু লাগবে, এত সহজের আর নিষ্কৃতি পাবো না। তো সেইখানে নিশ্চয়ই সুকান্ত কোথাও লাগবে, আর অনেকের সাথে, রবীন্দ্রনাথ নজরুলের সাথে, জসীমউদ্দিনের সাথে, আমাদের যত কবিকুল সমস্ত যাদের দিয়ে দেশটা গড়ে উঠেছে, না এরকম হয়েছে, মানে জয় হয়েছে, তারপর মুখ থুবড়ে পড়েছে, আবার তো কোথাও উঠতে হবে একদিন। মানুষ তো এইভাবে শেষ হয় না, প্রকৃতির নিয়ম নয় যেটা শেষ, এটা আবার যেখানে শেষ সেখান থেকে আবার কোথাও নতুন করে। এইটুকু আশা না করলে তো আমরা বাঁচতে পারি না। তবু আশা যেন মাতৃভাষা, চিরায়ুষ্মতি তন্নি, বা আশা বাঁচে খান্ডবের পরে, ধ্বংসের পরেও আশা না বাঁচলে মানুষের বাঁচার উপায় থাকে না। যতক্ষণ যান ততক্ষণ গান,
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এটা হয়তো আমরা মুদ্রা আদর্শের মতো বলছি, কিন্তু এটার মধ্যে নিশ্চয় সত্য আছে। তো ঠিক আছে, আপনাদের অনেকক্ষণ মানে খুব চাপ দেওয়া হলো, এমন সমস্ত ভারী কথা, আমাদের পুরনো হারানো দিনের এই সমস্ত এখন আমরা একটু আরামে আছি, এর মধ্যে আবার এইসব কেন? তো সেটা আমাদের সংকোচ লাগে, খচখচ লাগে। তবুও নিশ্চয়ই কোথাও আপনাদের কোথাও একটু লাগবে, নিশ্চয়ই বাঁচবার জন্য কোথাও সহায়ক হবে, এটা আশা করছি, মানে আমাদের যখন খানিকটা হয়েছে। তো আমরা এই জীবন কাঠের পক্ষ থেকে পরের অনুষ্ঠানের আমন্ত্রণ, পরের অনুষ্ঠানটা ছোটরা করবে এবং তারা বলছে যে আমরা শিখছি দিবারাত্র, আহ বলবো স্বভাব সাধ্য মতো, বিশ্বজোড়া পাঠশালা মোর। যাকে স্কুলতে পড়েছে সেইগুলো বলবে। স্কুলের পড়া মানেই তো সেটা একটা সর্বনাশ, মুখস্থ করো আর ব্যাখ্যা লেখো, সেটা তো পড়া না, সেটা তো মানুষের সবটা নষ্ট করে দেয়। কিন্তু সেগুলোকে জীবন্ত করা, বলবো, আমি সত্যি বলবো এবং হব, ছোটরা এরকম একটা চেষ্টা করবে বলে একটা অনুষ্ঠান হবে, বিশ্বজোড়া পাঠশালা মোর। বলবো শিখছি দিবারাত্র, বলবো স্বভাব সাধ্য মতো। কই সেই দেখানো যাবে না, ব্যানার দেখানো যাবে না বুঝি? সব উল্টাপাল্টা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আশা করছি তাড়াতাড়ি দেখাতে পারবো, আমরা দ্রুত ছোটদেরটা তৈরি করব এবং আসুন আমরা আবার একটু একটু করে বাঁচি। এই মরে বাঁচা, এটা কি করে মানুষ সহ্য করবো? আমরা নিশ্চয় কেউ ভালো নেই, আমাদের আবার বাঁচতেই হবে, বেঁধে বেঁধে, ছুঁয়ে ছুঁয়ে, অন্ধের স্পর্শের মতো ছুঁতে হবে আমাদের, যেন আমাদের নিজের বাঁচবার জন্য, অন্যকে বাঁচানোর জন্য বাঁচন না, একা বাঁচে না মানুষ কেউ। আমরা তো একা বেঁচে দেখেছি, তো বাঁচছে কি, বেঁচেছে কি? তো আবার কোথাও ফিরতে হবে স্বভাবে, প্রকৃতিতে। তো সেইটা নিশ্চয় সকলেরই মনের কথা, আশা করি এটা কেবল নীতির কথা না, এটা একটা সহজে। তো আজকে অনেক কথা, আমাদের সংকোচ হচ্ছে এতক্ষণ ধরে এই সমস্ত ভারী ভারী সমস্ত কবিতা এবং কথা। আপনারা ভালো থাকবেন, আশা করছি আমরা কিছু করব এবং আপনাদের শোনাবো, আপনারা শুনে দেখবেন আপনাদের কেমন লাগে। আজকে তাহলে এখানে শেষ হোক, আপনারা সবাই ভালো থাকবেন। জয় হোক।